জিয়নসু তখন বলে, "তুমি কি করেছো আমার সাথে?" তখন তাইওয়ান বলে, "কি করেছি? আমি কিছুই করিনি। তুমিই আমার রুমে এসেছো। তুমি আমার বিছানায় ছিলে। আমি কি তোমাকে কিছু বলেছি?" ইয়নসি তার ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে চায়। তখন সে আটকায় আর বলে, "আমার ব্ল্যাঙ্কেট আমাকে দিয়ে দাও।" সিন পরিবর্তন হয়, তারা বাহিরে চলে আসে। এত অগোছালো পরিবেশ তাদের কারোই ভালো লাগছিল না। তখন তারা একে অপরের সাথে রাতের ঘটনাগুলো মনে পড়তে থাকে। এখানে জিয়নসুর সিন দেখানো হয়। সে অনেক বেশি কান্না করছিল তার বোনের জন্য। সে বলে, "আমার বোনকে আমি কতদিন হয় দেখি না। অনেক বেশি মিস করি আপুকে। আপু তুই কোথায়?" এই বলে সে চলে যায় তার রুমে। তারপর তাইয়ন তাকে তার রুম থেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে রুম থেকে বের হয় না। তারপর যখন রাতের বেলায় তাদের ঠান্ডা লাগে তখন তারা একসাথে শুয়ে পড়ে। এটাই ছিল মূল ঘটনা। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। তারা দুইজন মিলে সবকিছু গুছিয়ে রাখছিল। যেহেতু দুইজন মিলেই তারা সবকিছু নোংরা করেছে, তাই দুইজন মিলেই সবকিছু ক্লিন করছিল। এদিকে জিয়ানসু বলে যে, "কাল রাতে তুমি যদি ড্রিঙ্ক না আনতে তাহলে আমি ড্রিঙ্ক করতাম না।" তাইয়ন বলে, "কি কি বলছো? ড্রিঙ্ক আমি আনিনি, তুমি এনেছিলে।" তখন সে বলে, "হ্যাঁ, তুমি তো শুরু করেছিলে, তারপর না আমি আমারটি নিয়ে আসি।" তারপর সে তার রুমে চলে যায় আর তাদের মধ্যে কোনো কথা হয় না। জিয়ংসু তার বোনের ছেলের সাথে খেলতে শুরু করে আর তাইয়ন তার রুমে চলে যায়। তারপর আমাদের জিয়াংসুকে দেখানো হয় যে যে কিনা তার বান্ধবীর সাথে দেখা করার জন্য আসে। তার বান্ধবী সবকিছু জানার পর বলে, "এসব কি বলছো? তুমি কাল তার সাথে তারই বিছানায় ছিলে? এটা কিভাবে সম্ভব হতে পারে?" তখন সে বলে, "আমি শুধু ঘুমিয়েছি, আর কিছু না। তুমি যেমনটা মনে করেছো তেমনটা কিছুই না।" তখন তার বান্ধবী বলে, "সে কি দেখতে অনেকটা সুন্দর?" ইয়ংজিন বলে, "না, আমার তার মধ্যে কোনোদিনও ম্যান ফিল হয়ইনি। আর তাছাড়াও তাকে আমি ভালোভাবে দেখিও নি। তাহলে কিভাবে কি বলবো?" তখন তার বান্ধবী বলে, "সত্যি কথা বলছো তো?" সে বলে, "হ্যাঁ, অবশ্যই সত্যি কথা বলছি।" এদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা তার বন্ধুদের সাথে ছিল। তারা সবাই মিলে একটি ম্যাচ দেখছিল। তখন হুট করে তার বন্ধুরা বলে ওঠে যে, "তুমি যে মেয়েটির সাথে আছো, তোমার রুমমেট, সে কি দেখতে সুন্দরী?" তখন সে বলে, "না, আমি তাকে তেমন খেয়াল করিনি।" তখন তার বন্ধুরা বলে, "একই বাসায় থাকো, একই শ্যাম্পু, একই সাবান, একই পারফিউম ইউজ করো আর বলছো একে অপরকে দেখোইনি?" তখন সে বলে, "ওইভাবে দেখিনি আর কি।" তখন তার বন্ধুরা বলে, "দেখো, একসাথে দেখে দেখে তোমার প্রেম না হয়ে যায়।" সে এইসবে পাত্তা না দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখন আমরা দেখতে পাই তাদের বাসার সামনে আসার পর একে অপরের সাথে দেখা হয়ে যায়। তখন তায়ন জিয়নকে বলে, "তুমি আগে রুমে চলে যাও।" বাসায় গিয়ে সে শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। আয়নায় তখন সে নিজেকে দেখে চিন্তা করে যে ওই ছেলেটি কি সত্যিই সুন্দর। তারপর সে বাহিরে আসে। বাহিরে আসার পরে আমরা দেখতে পাই যে তাইয়ুন গোসলের জন্য রেডি হচ্ছিল। তারপর সেও গোসল করে। সে যখন গোসলে ছিল তখন এখানে আমাদের নায়িকা এসে বলে, "আচ্ছা, আমি কি একটু ভিতরে আসতে পারি?" তখন সে বলে, "কি বলছো? ভিতরে আসবে? আমি গোসল করছি।" তখন আবার সে বলে, "ও আচ্ছা, আচ্ছা আমি একটু পরে আসছি, তুমি গোসল করে নাও।" সে তখন মনে মনে ভাবতে থাকে, আসলে তো আমি তাকে খেয়াল করিনি। আমার বন্ধুরা যে বলেছিল আমরা সেম শ্যাম্পু, সেম সাবান ইউজ করি, এটা তো সত্যই। আমি যদি তার প্রেমে পড়ে যাই তাহলে কি হবে? সে কেন ভিতরে আসার চেষ্টা করছিল? তার কি কোনো কিছু এখানে আছে? তখন সে একদিকে তাকায় আর তার প্রাইভেট একটু জিনিস দেখতে পায়। এই জিনিসটি দেখার পর সে শক খেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা এটা হাইড করে ফেলে। তারপর তারা বেলকনির জানালা খুলতে যায়। বেলকনির জানালা এক সাইডেরটা একটু নষ্ট ছিল, যার কারণে আমাদের নায়িকা এসে তাকে বলে দেয় এই সাইডেরটা খোলা সম্ভব হয় না, এই দিকেটা খুলতে হয়। তখন আবার তাইয়ুন বলে, "তাহলে তো ল্যান্ডলর্ডকে কল করতেই হবে। সে কেন বাসার জিনিসপত্র ঠিক করে দিচ্ছে না?" তারপর আমাদের নায়িকাকে দেখানো হয় যে কিনা তার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছিল সে কি দেখতে আসলেই সুন্দর, তার বান্ধবী যে বলেছিল, তাই সে এটা খেয়াল করে। তারপর তাদের রান্নাঘরের কিছু জিনিস ভাঙা ছিল, ওইগুলো দেখার জন্য তাইয়ুন যায়। আর তার মাসেলগুলো সে লক্ষ্য করে আর বুঝতে পারে আসলেই দেখতে সে অনেক হ্যান্ডসাম। তারপর তারা দুইজন দুইজনের মতো রুমে চলে যায়। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। অফিসে তারা একটি কোম্পানির বিষয়ে আলোচনা করছিল। যেই কোম্পানির সাথে তাদের কোম্পানির কখনোই ডিল হয় না। এই কোম্পানির ম্যানেজার অনেক রুড, তাই আমাদের কোম্পানির ম্যানেজারের সাথে তার বনে না। এই কথা থেকে অফিসের লোকেরা ওই দিনের ভিডিওর কথায় চলে যায় যে মেয়েরা কেন হাজবেন্ডকে অফিসে নিয়ে আসে। সে তখন বলে, "হ্যাঁ, আসলেই তো। অফিসে এসে বাচ্চা এবং হাজবেন্ডকে নিয়ে আসার কি আছে? আমাদের আজ পর্যন্ত একটি বয়ফ্রেন্ডও হলো না।" তখনই এখানে ম্যানেজার সৈয়ন চলে আসে।
চলো মিটিংয়ে চলো, একটি মিটিং রয়েছে। মিটিংয়ে তারা কোন কোম্পানির সাথে কিভাবে ডিল করবে এই বিষয় নিয়েই আলোচনা করছিল। তখনই আমাদের নায়িকা তাকে বলে যে আমি এই কোম্পানি নিয়ে রিসার্চ করে কিছু ফাইল তৈরি করেছি, এইগুলো আপনাকে দিচ্ছি, আপনি একটু চেক করেন। তখন ম্যানেজার বলে তুমি আমার রুমে আসো। সে যখন তার রুমে যায় তখন সে বলে আমি জানি তুমি কাজ করতে পারবে কিন্তু ওভারটাইম করতে হবে। এদিকে আমাদের তায়নকে দেখানো হয় যে কিনা বাচ্চাকে নিয়ে ময়লা ফেলার জন্য নিচে যায়। তখন তার ওই প্রতিবেশীর সাথে দেখা হয়। প্রতিবেশীটি তাকে দেখে পালানোর চেষ্টা করছিল। তখনই প্রতিবেশীটির মাও এখানে চলে আসে। তায়ন তখন বলে আপনার জন্য আমাকে 1 মিলিয়ন ইউয়ান দিতে হয়েছে। তখন লোকটি বলে বাড়ির মালিক আসলে আমি টাকাটা তোমাকে নিয়ে দিয়ে দিব। তখন তার মা তাকে বলে যে আচ্ছা আজ তুই কি ড্রিঙ্ক করেছিস? তায়ন তখন বলে হ্যাঁ, ওনাকে তো কালও আমি ড্রিঙ্ক করতে দেখেছি। তার মা তখন বলে ও আচ্ছা, তার মানে তুই আমার থেকে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করে বেড়াচ্ছিস কিন্তু আমি এটা জানিও না। লোকটি তার মাকে বলে যে না মা, আমি ড্রিঙ্ক করিনি। তখনই এখানে আমাদের নায়িকা চলে আসে। আর তাকে দেখে এই লোকটি বলে ও তোমরা সুইট কাপাল চলে এসেছো একসাথে। কোথায় ছিলে এতক্ষণ? তোমার হাজবেন্ড তোমাকে মিস করছিল। এখানে সে কিছুই বুঝতে পারে না লোকটি কি বলছিল। জিয়নসু তাকে কিছুই বলে না। তায়ন তাকে চুপ করানোর চেষ্টা করলেও সে চুপ থাকে না। উল্টো উল্টাপাল্টা বলতেই শুরু করে। তারপর তারা বলে যে আচ্ছা আমরা বাসায় যাচ্ছি, আপনারা আপনাদের মতো থাকেন। মা জেলে এখানে দাঁড়িয়ে থাকে আর বলে এরা অনেক সুইট কাপল তাই না? কাপলটিকে দেখে মন ভরে যায়, বাচ্চাটাও অনেক সুন্দর তাদের মতোই। জিয়নসু তখন বলে বাহিরের লোকজন আমাদের কাপল কেন বলছিল? তখন সে বলে কি জানি, আমাদের দেখতে হয়তো সুন্দর লাগছিল আর তাছাড়াও পিচি বাচ্চা আছে এই জন্য হয়তো তারা আমাদের কাপল মনে করেছিল। তখনই তার কাছে তার ম্যানেজারের কল চলে আসে। ম্যানেজারের সাথে যখন সে কথা বলছিল তখন অজু শব্দ করতে শুরু করে। সে অজুকে চুপ করানোর অনেক চেষ্টা করে আর তায়নকে বলে যাতে অজু চুপ করে থাকে। সে টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে চায়। তখন অপর সাইড থেকে তার ম্যানেজার বলে তুমি কি বাসার বাইরে? তখন সে বলে আরে না, আমি তো বাসায় আছি, টিভির আওয়াজ। কল কাটার পর তায়ন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বস কি তোমাকে বেশি চাপ দিচ্ছে? তখন সে বলে আরে না, চাপ দিচ্ছে না, আমি নিজেকে প্রুভ করার চেষ্টা করছি। এখানে সবাই পার্মানেন্ট, আমি টেম্পারেরি, তাই আমি চেষ্টা করছি নিজেকে পার্মানেন্ট করার, বা তাই ভালোভাবে কাজ করে ওনাকে ইমপ্রেস করার চেষ্টা করছি। তখন সে বলে ও বুঝলাম। তারপর আমাদের ইয়নসুকে দেখানো হয় যে কিনা তায়নের হাত ধরে তাকে বলে তুমি অতদিন কি অজুকে একটু সামলাবে? সে বলে আচ্ছা। তারপর সে তার রুমে চলে যায় আর ইয়নসু তার মতো করে কাজ করতে শুরু করে। সে এইভাবেই ওভারটাইম কাজ করে আর সারাক্ষণ তায়নই অজুকে সামলায়। এইভাবেই তাদের সময় কাটছিল। অজুর সাথে তায়ন গল্প করছিল তোমার আন্টি অনেক হার্ডওয়ার্ক করছে তোমার জন্য, তুমি কি এটা বুঝতে পারছো? আজ বৃষ্টির দিন ছিল, বৃষ্টির দিন দেখে তার মনে পড়ে যায় আজ তো সে আপসেট থাকবে, কারণ সে একদিন বলেছিল বৃষ্টির দিন তার বোনের কথা তাকে মনে পড়িয়ে দেয়। সে তার বোনের সাথে শপিং করত। সে ভাবতে শুরু করে রাতের কথা। ওই দিন রাতে তারা যখন ড্রিঙ্ক করেছিল তখন সে তাকে এইসবই বলেছিল যে কিভাবে তার বোন তাকে ম্যানেজ করত। সে কেন তার ওই রুমে থাকে না, কারণ ওই রুমে থাকলে তার বোনের কথা তার বারবার মনে পড়ে। তার বোন তাকে কিভাবে প্যাম্পায়ার করত। তার বোন সবসময় তার জন্য ভালো ভালো খাবার তৈরি করত। সে আর তার বোন ছোট রেখেই তার বাবা মা মারা যায়। তারপর থেকেই তারা দুই বোন সবসময় একসাথেই থাকতো, কখনো তারা আলাদা হয়নি। সে লাস্ট উইশ লিখেছিল যে যদি আমার বোন না থাকতো ভালো হতো। আর তার এই উইশটি পূরণ হয়ে গেল। উইশ পূরণ হলো, আবার এভাবে পূরণ হলো যে সে তার বোনকে এখন খুবই মিস করছে। এখন আর তার দুনিয়ায় কেউই রইল না। সে সবসময় স্বাধীন জীবন চাইতো কিন্তু এখন এতটাই স্বাধীন হয়ে গেল যে নিজেকে খুবই একা মনে হচ্ছে। আর সাথে তার বোন তার বোনের বাচ্চা রেখে গিয়েছে। বোনের বাচ্চার জন্য তাকে না চাইতেও বাঁচতে হবে। ওই দিন রাতে সে অনেক বেশি কান্না করেছিল। সাথে বলেছিল তার বোন তার জন্য কিভাবে প্যানকেক তৈরি করত, প্যানকেকের মধ্যে কি কি দিত। তায়ুন ওই দিনের প্রত্যেকটি কথা মনে করে সে সিদ্ধান্ত নেয় প্যানকেক তৈরি করবে। তাই সে কর্ন আর চিজ দিয়ে অনেক সুন্দর করে প্যানকেক তৈরি করে। তারপর প্যানকেকগুলো অজুকে খেতে দেয়। অজুকে খাওয়ার জন্য দিয়ে সে আরো অনেকগুলো প্যানকেক তৈরি করে।
তায়ন তেমন প্যানকেক তৈরি করতে পারতো না, যার কারণে অনেকগুলো প্যানকেকই জ্বলে যায়। কিন্তু সে মোটামুটি অনেক ভালোভাবেই প্যানকেক তৈরি করেছিল। অজুকে জিজ্ঞাসা করে ভালো হয়েছে কিনা। অজু বলে হ্যাঁ ভালো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে ইয়ন্সি কল করে। ইয়ন্সি তখন তাকে বলে সে আসছে, তাই সে তার জন্য অপেক্ষা করে। কথা বলার সময় আমরা দেখতে পাই তার ম্যানেজার তাকে বলে তার কাজে ভুল হয়েছে, তাই ওইগুলো সংশোধন করার জন্য সে সংশোধন করতে লেগে যায়। আর এইদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা প্যানকেক তৈরি করে তার জন্য অপেক্ষায় ছিল। অনেকগুলো প্যানকেক তৈরি করেছিল সে, আর সুন্দর করে টেবিলও সাজিয়ে রেখেছিল। তার জন্য অপেক্ষার প্রহর শেষই হচ্ছিল না। দেখতে দেখতে ৯টা বেজে যায়। ৯টা বাজার পর সে টেক্সট করে জানায় সে ১০-১৫ মিনিটের মধ্যেই বাসায় আসছে। তারপর তার ম্যানেজারকে দেখানো হয় যে কিনা তাকে বলে, আচ্ছা তুমি এখন কোথায় থাকো, তোমার বোনের সাথে? তখন সে বলে, না আমার বোন তো মারা গিয়েছে, হয়তো আপনি এটা জানেন না। তখন সে তাকে বলে, ও আচ্ছা তাহলে এখন তুমি কার সাথে আছো? সে তখন জানে সে একাই আছে। তার ম্যানেজার বলে, বান্ধবীর সাথে থাকলে তো ভালো হতো। সে বলে, না আমি এখন একাই আছি। এদিকে আমাদের তায়নকে দেখানো হয় যে কিনা অজুর সাথে গল্প করছিল। তখন সে অজুকে বলে, তোমার আন্টি তো এখন চলে আসবে, বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তোমার আন্টি কিভাবে আসবে? আমি কি গিয়ে তোমার আন্টিকে নিয়ে আসবো? অজু বলে, তাহলে আমি কোথায় থাকবো? তখন সে বলে, হ্যাঁ এটাও বিষয়, আচ্ছা আমি দেখি তোমাকে কোথায় রেখে যাওয়া যায়। তারপর সে পাশের বাসার আন্টির কাছে যায় আর গিয়ে বলে, আন্টি আপনারা কি কিছুক্ষণের জন্য অজুকে রাখতে পারবেন? আসলে তার আন্টিকে আনতে যেতে হবে। তখন তারা বলে, অবশ্যই, কেন নয়। ওই যে লোকটি যে তাকে হেল্প করেছিল, ওই লোকটি তাকে দেখে বলে, ও তোমার ডার্লিংকে আনতে যাচ্ছ, তাহলে দিয়ে যাও অজুকে আমাদের কাছে। তারপর তারা অজুকে রেখে দেয়। আর এদিকে তাইয়ুন চলে যায় জিয়ংসুকে আনার জন্য। বাস স্টেশনে সে এসে বসে থাকে। আর যতগুলো বাস আসছিল সে শুধু ইয়নজিনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু কোনো বাস থেকেই সে নামে না। তাকে টেক্সটও করে, টেক্সটের কোনো রেসপন্স আসে না। তখনই সাইড দিয়ে একটি কার যায় আর ওই কারের পানিতে সে ভিজে যায়। তারপর সে এই কারের কাছে যায় আর কারের লোকটির সাথে কথা বলতে চায়। সামনে গিয়েই সে দেখতে পায় কার থেকে অন্য কেউ নয়, জিয়ানসু নামছে। জিয়ানসুকে কার থেকে নামতে দেখে সে অনেকটাই কষ্ট পায়। আর এদিকে জিয়ংসু তার বসের সাথে কথা বলতে শুরু করে। আপনি যদি না থাকতেন তাহলে আমি এখন বাসায় আসতে অনেক কষ্ট হতো, কারণ আমার কাছে ছাতাও ছিল না। বস বলে, এই নাও ছাতাটি নিয়ে চলে যাও। আর এদিকে আমাদের তায়ুনকে দেখানো হয় সে নিজের দিকে তাকায় আর মনে মনে ভাবে লোকটি কত হ্যান্ডসাম, কত সুন্দর করে সেজেগুজে আছে। আর আমি দেখতে একদম কাজের লোকের মতো। কিভাবে সে আমার দিকে নজর দিবে? এখানে সে নিজেকে অনেকটাই ছোট ফিল করতে শুরু করে। তাইয়নের হাতে ছাতা দেখতে পায় ইয়নসু। তখন সে বুঝতে পারে যে তাইয়ন তাকে নেওয়ার জন্যই এসেছিল। তাকে সে ডাক দেয় কিন্তু তাইয়ন তেমন একটি পাত্তা দেয় না তাকে। তার অনেক বেশি খারাপ লাগছিল। তখন ইয়নসু তাকে বলে, তুমি কি আমাকে আনতে গিয়েছিলে? তখন তাইয়ন বলে, হ্যাঁ অবশ্যই আনতে গিয়েছিলাম। না হয় কি করব, তুমি ওই দিন রাতে যখন ড্রিঙ্ক করেছিলে তখন তো বলেছিলে তোমার নাকি কেউ নেই। এখন তো দেখলাম তোমার অনেকেই আছে। তখন সে বলতে শুরু করে, উনি আমার বস। আমি অফিসে অনেকক্ষণ কাজ করার কারণে ক্লান্ত ছিলাম। আর রাতও অনেক হয়েছিল, আমার কাছে ছাতা ছিল না। তাই উনি আমাকে দিতে এসেছিলেন। তখন সে বলে, ও বাসা পর্যন্ত নিয়ে আসতেও তো পারতো। উনি রাস্তায় কেন দিয়ে গেল? তারপর সে এখান থেকে চলে যায়। তার রুমে গিয়ে সে বসে থাকে। এদিকে ইয়নসু দেখতে পায় তার জন্য সে অনেকগুলো প্যানকেক তৈরি করে রেখেছিল। তারপর তায়ন বের হয়ে বলে যে, আমার কারোর জন্য অপেক্ষা করতে একদমই ভালো লাগে না। এরপর থেকে আমাকে আর কখনো অপেক্ষা করাবে না। এদিকে ইমেজও ইন্টারভিউ দিচ্ছিল তার ফটোগ্রাফি নিয়ে। সে ফটোগ্রাফি নিয়ে অনেক কিছুই বলছিল। এদিকে ইয়নসুর বান্ধবীকে দেখানো হয় যে কিনা তাদের ওই ফটোগ্রাফির ম্যাগাজিন দেখাচ্ছিল আর ম্যাগাজিন দেখিয়ে বলছিল এখানে তাইয়নের নাম আছে। এদিকে তাইয়নও দেখতে পায় যে আসলেই সে ইন্টারভিউ অনেক সুন্দরভাবে দিচ্ছিল, সাথে তাইয়নের নামও উল্লেখ করে। তাইয়নের নাম দেখে তার বন্ধুরাও তাকে টেক্সট করে জানায় যে, কিরে তুই তো এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছিস, তোর সম্পর্কে টিভিতে নিউজে সব জায়গায় বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে ইয়ংসু চলে আসে আর তাইয়নকে এসে বলে, তুমি তো ভাইরাল, তোমার ফটোগ্রাফি অনেক বেশি ভাইরাল হয়েছে আর তোমার ফটোগ্রাফির জন্য তোমার নাম ম্যাগাজিন পর্যন্ত এসেছে। কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই তাইয়নের কাছে কল আসে আর তাকে বলা হয় তার ক্যামেরা নিয়ে একটি জায়গায় যাওয়ার জন্য। তখন সে বুঝতে পারে যে কণ্ঠটি ইমিজুর ছিল। ইমিজির কণ্ঠ শুনে সে তো অবাক হয়ে যায় আর সে বলতে থাকে, ইমিজু আমাকে কল করেছিল। ইয়ংসু তখন বলে যে, ইমিজুকে তুমি চেনো বা তার সাথে তুমি যে শুট করেছো কোনো কিছুই তো আমাকে বলোনি।
তাইয়ুন বলে, বলার কি সুযোগ ছিল? তাছাড়াও আমি তোমাকে বলেছি, মনে করে দেখো। ঐদিন যখন আমি গিজারটি ঠিক করেছিলাম, তখন আমি তোমাকে বলেছিলাম, গিজার আমি কেন ঠিক করিয়েছি, কিভাবে ঠিক করিয়েছি, ফটোশুটের মাধ্যমে। আর এখন আমি এইসবে যেতে চাই না। তখন সে বলে, তোমার এত বড় একটি সুযোগ, তুমি হাতছাড়া করতে চাচ্ছ? তখন তাইয়ুন বলে, হাতছাড়া করব না তো কি করব? তখন আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর তাইয়ুনকে দেখানো হয়। ঐদিন যখন তাইয়ুন ড্রিংক করেছিল, তখন সে এটা বলেছিল, ফটোশুট তার ড্রিম না ইমোশন, সে কোনো কিছুই বুঝতে পারছে না। ফটোগ্রাফি সে শুরু করেছিল ওই ক্যামেরা থেকে। ওই ক্যামেরা ছিল তার প্রথম এবং শেষ গিফট, যার কারণে সে এটা ফেলতে পারছে না। বৃষ্টির দিন যখনই তার মনে পড়তো, তখনই সে ওই ক্যামেরাটি দিয়ে পিকচার উঠাতে শুরু করত। এটা তার আসলেই অনেক বড় একটি ইমোশন ছিল। এইসব মনে করে সে তাকে বোঝানোর চেষ্টা করে। তখন সে বলে যে ৩ বছর আগেই তো আমি সব ক্যামেরা ফেলে দিয়েছি, তাহলে এখন আমি কিভাবে ফটোশুট করতে পারবো? ইয়ন্সু তখন তাইয়ুনকে বলেছিল, এই পুরোনো ক্যামেরা দিয়েই শুরু করো। দেখবে একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। তুমি অনেক কিছুই করতে পারো। তখন সে বলে, আমি তো জবে আছি, ১ মাস পর আমার জবে যেতে হবে, তাহলে আমি কিভাবে কি করব? তারপর সে তার রুমে এসে চিন্তায় মগ্ন হয়ে যায় যে তার কি করা উচিত। সে ফোন করে তাকে বলে, আচ্ছা, আজ রাতে আমি ইমিজির সাথে দেখা করতে যেতে চাই। আমার ফটোশুট আছে। তুমি কি আসতে পারবে? সে বলে, আচ্ছা, আমি দিনে কাজ ম্যানেজ করে চলে আসবো। দিনের মধ্যেই সে প্রত্যেকটি কাজ ম্যানেজ করে নেয়। যখন সে বাসার রাস্তায় ছিল, তখন ম্যানেজারের কাছে কল আসে। এয়ারপোর্টের ওইদিকে একটি মিটিং রয়েছে। ওই মিটিংটি তাদের অ্যাটেন্ড করতে হবে। যেহেতু তাদের মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাহলে এখন তো আর ইয়ন্সু বাসায় যেতে পারবে না। সে গাড়িতে উঠে ইয়ন্সুকে বলে, তুমি আজ রাতে বাসায় যেতে পারবে না। কারণ আজ রাতে একটি মিটিং রয়েছে এয়ারপোর্টের কাছে, তাই আমরা একটি হোটেল রুম নিচ্ছি। হোটেল রুমে আসার পর সে কল করে তাইয়ুনকে আর জানায় যে সে আসতে পারবে না, তাইয়ুন যাতে কোনোভাবে ম্যানেজ করে নেয়। তাইয়ুন তখন আর কি বলবে, তার কিছু বলার ছিল না। সে তাকায় অজুর দিকে, অজুকে তাকে তো ম্যানেজ করতে হবে, তাই না? অজু তো এখন তার দায়িত্ব। তাই সে সিদ্ধান্ত নেয় অজুকে নিয়েই সে ফটোগ্রাফির জন্য চলে যাবে। অজুকে নিয়ে জিনিসপত্র নিয়ে সে বাহিরে বেরিয়ে পড়ে। অজুকে সে একটি জুস কিনে দেয়। জুস খেতে খেতে অজু কি করে, তার উপরেই পুরো জুস ফেলে দেয়। সে তো ছোট বাচ্চা ছিল, তাই না? তার দ্বারা তো এইসবই সম্ভব। সিন পরিবর্তন হয়, আমাদের ইয়ন্সুকে দেখানো হয় সে হোটেল রুমে বসে কাজ করছিল। সে অনেক মনোযোগ দিয়ে প্রত্যেকটি জিনিসপত্র তৈরি করে রাখে। এদিকে ম্যানেজারের কাছে তাদের মালিক কল করে জানায় যে সব কাজ ঠিকঠাকভাবে করতে হবে। তাই সে কিছু কাগজপত্র নিয়ে চলে আসে ইয়ন্সুর কাছে আর তাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। ২ জন মিলে তারা অনেক সুন্দরভাবেই কাজ ম্যানেজ করে। এদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা ফটোগ্রাফির জন্য ওই স্টুডিওতে চলে আসে। স্টুডিওতে এত দামি দামি ক্যামেরা, এত জিনিসপত্র দেখে সে অবাক হয়। উপর থেকে তাকে ইমিচো ডাক দেয় আর বলে, তোমার সাথে কি ক্যামেরা নিয়ে এসেছো? তখন সে বলে, হ্যাঁ, ক্যামেরা এনেছি। মিজু তাকে বলে, তুমিই তাইয়ুন? তোমাকে আজ দেখতে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। এত ভিন্নতা কিসের জন্য? তখন সে জানায়, ওইদিন আমি একদিনের কাজের জন্য এসেছিলাম। আর আজ এসেছি ইন্টারভিউ দিতে। তাই এইভাবে এসেছি। তখন ইমিজু জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার ক্যামেরাটি দেখাও, তোমার কাছে কি ক্যামেরা রয়েছে? তখন সে তার ক্যামেরাটি বের করে দেখালে ইমিজু বলে, এটা তো অনেক পুরাতন ক্যামেরা। তুমি এটা দিয়ে কি সবসময় ফটোশুট করতে? তখন সে জানায়, না, সে এটা দিয়ে কখনো ফটোশুট করতো না। এটা তার ইমোশন আর প্রথম ক্যামেরা, তাই সে ফেলতে পারেনি। ৩ বছর আগে সব ক্যামেরা সে ফেলে দিয়েছিল। এখন তার ফটোশুটের পালা। তাই সে অজুকে একটি জায়গায় বসিয়ে দেয় আর ফটোশুট করতে শুরু করে। ফটোশুটের এক পর্যায়ে অজু চলে আসে ওই জায়গায়। তারপর সে অজুরও অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করে। এদিকে ইয়ন্সু আর ম্যানেজার তাদের মতো কাজ করছিল। ইয়ন্সু প্রজেক্ট তৈরি করে। তখন ম্যানেজার তার ভুলগুলো তাকে ধরিয়ে দেয়। তখন আমাদের ইয়ন্সু আর তার ম্যানেজারের অতীত দেখানো হয়। তার সিনিয়র ছিল তার ম্যানেজার। তারা একই সাথে কাজ করত। একটি প্রজেক্টে যখন তারা কাজ করছিল, তখন ইয়ন্সু তার সহপাঠীদের নিয়ে আসতে যায়। তখন তার ম্যানেজার তাকে বলে, সহপাঠীদের আনতে হবে না, আমরা মিলেমিশেই কাজ করে নিব। তারপর তারা ২ জন রাত জেগে কাজ করতে শুরু করে। ওই দিনগুলো ইয়ন্সুর মনে পড়ে যায়। ম্যানেজার বলে, হ্যাঁ, দিনগুলো অনেক সুন্দর ছিল। স্কলারশিপের জন্য আমরা কাজ করছিলাম। তখন সে বলে, হ্যাঁ, স্কলারশিপ আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল। ম্যানেজার জানায়, স্কলারশিপ তার প্রয়োজন ছিল না, সে শুধু ইয়ন্সুর জন্য কাজ করছিল। ফটোগ্রাফি করতে করতে সে তো ভুলেই যায় অজু কোথায়। তখন সে দেখতে পায় অজু একটি জায়গায় পড়ে গিয়েছে, যার কারণে তার হাতে অনেক ব্যথা পেয়েছে।
হাত কাটার কারণে সে তাকে হসপিটাল সাথে সাথেই নিয়ে যায়। কিন্তু হসপিটালে তার চিকিৎসা হচ্ছিল না কারণ তার গার্ডিয়ান ছিল না। যেহেতু তার লিগ্যাল গার্ডিয়ান ছিল তার খালা, আর সে যেহেতু ফোন রিসিভ করছিল না, তাই তাইয়ুন অনেক বেশি রেগে যায়। তাকে বারবার কল করছিল কিন্তু তার ফোন ছিল গাড়িতে। এদিকে তার ম্যানেজার মিটিং করছিল। মিটিং শেষ করে সে যখন গাড়িতে ওঠে তখন সে দেখতে পায় যে তাইয়ুন তাকে অনেকগুলো কল করেছিল। সে কল ব্যাক করতেই যাবে তখন আবার তাইয়ুন তাকে কল করে। আর কল রিসিভ করার সাথে সাথেই সে জানায় যে সে হসপিটালে আছে। হসপিটালের কথা শুনে সে তো অবাক হয়ে যায়। আর সাথে সাথেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে আসার পর সে অজুকে দেখতে পায়। অজু হসপিটালের বেডে ছিল। অজুকে দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞাসা করে কিভাবে কি হলো। কিছুক্ষণ পর সে তায়নের কাছে বসে আর তাকে সরি জানায় যে সে ভুল করেছে। আসলে সে ফোন গাড়িতেই ফেলে রেখে গিয়েছিল। তার একটি ইম্পর্টেন্ট মিটিং ছিল। সাথে সে তাইওয়ানের মিটিংটিও ক্যান্সেল করে দিল। তাইওয়ান তো ঠিকঠাকভাবে হয়তো মিটিং অ্যাটেন্ডই করতে পারেনি। তার ইন্টারভিউ বা কেমন গিয়েছে, তার জব হবে কি না হবে, সবকিছু তার জন্য হয়েছে। তখন তাইওয়ানও রাগ করে বলে, "যেহেতু দায়িত্ব নিতে পারো না, তাহলে দায়িত্ব নিতে কেন আসো? তুমি যেহেতু তার গার্ডিয়ানের দায়িত্ব নিতেই ছিলে, তাহলে এইভাবে দায়িত্ব গ্রহণ করবে? তুমি আমার কাছেই তো তাকে সারাক্ষণ ফেলে রাখো। কতক্ষণ তাকে দেখশুন করো। আমি সারাক্ষণ তাকে দেখি, আমিই সবকিছু করছি। আমি যখন ১ মাস পর চলে যাব তাহলে তুমি তাকে কিভাবে ম্যানেজ করবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কেরিয়ারটাই তোমার কাছে ইম্পোর্টেন্ট।" তখন সে ওর আগের বসে বলে দেয়, "তুমিও তো তার চাচা হও, তাই না? দায়িত্ব তো তোমারও আছে। তোমাকে তো দায়িত্ব পালন করতে হবে। ১ মাসের জন্য যেহেতু দায়িত্ব নিয়েছো, তাহলে তুমি ঠিকঠাকভাবে পালন করবে। আর আমি তো তোমাকে বলেছি যে আমি মিটিংয়ে বিজি ছিলাম, তাই খেয়াল করতে পারিনি।" তাদের মধ্যে এখানে মোটামুটি একটি ভালো মানের ঝগড়া হয়ে যায়। তারপর আমাদের তাদের ২ জনকে দেখানো হয়। ডক্টর তাদের ডেকে নিয়ে যায়। আর তাদের উদ্দেশ্য করে বলে, "অজুর খেয়াল রাখতে হবে। অজু কি রাতের বেলায় ঘুমায় না? সে কি অনেক বেশি খিটখিটে থাকে? তার কি অন্য কোনো সমস্যা রয়েছে?" ইয়ংসু তখন বলে যে তার বাবা-মা কিছুদিন আগেই মারা গিয়েছে। আর আমি তার খালা এবং সে তার চাচা। আমরাই আপাতত তার খেয়াল রাখছি। ডক্টর তখন জানায় অজুর ঘুমের দিকে খেয়াল করতে হবে। অজু যদি ঠিকঠাকভাবে ঘুমায় আর ঠিকঠাকভাবে খাবার খায় তাহলেই সে সুস্থ হয়ে যাবে। তখন আমরা ইয়ংসুকে দেখতে পাই। সে এখন অজুর দিকে ভালোভাবেই মনোযোগ দেয়। সে বলে, "খালা এতদিন তোমার খেয়াল রাখতে পারিনি, তাই না? তাই তুমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলে।" অজু ও ইয়নসুর কথায় মাথা নাড়ায় আর সে কিছু বলে না। এদিকে তারা ২ জন একে অপরের সাথে কথাই বলছিল না। ইয়নসুকে দেখানো হয় যে কিনা অজুর সাথেই খেলা করে, অজুর জন্য খাবার তৈরি করে। তাইয়ুন বাহিরে রেস্টুরেন্টে গিয়ে বসে আর চিন্তা করতে থাকে। ছেলেটি তো তার ভাইয়েরই, তাই না? তারপরও সে দায়িত্ব নেয়নি। কিন্তু ইয়নসু দায়িত্ব নিয়েছে। সেও বা কি করবে? সেও তো তার কাজেই বিজি ছিল। সে তো কাজ করছে অজুর জন্য, অজুর দায়িত্ব নেওয়ার জন্য, তাই না? তাহলে তার এমন রিঅ্যাক্ট করা একদমই উচিত হয়নি। সে কিছু জিনিসপত্র তাদের জন্য কিনে। এখন পর্যন্ত তার শার্টে ময়লা লেগে আছে, এটাও সে খেয়াল করেনি।